সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। 21শে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে অনুমতি দেওয়া অসম্ভব, হাইকোর্টে সওয়াল রাজ্যের। রবীন্দ্রনাথের পর উপেন্দ্র কিশোর বাংলাদেশে বারবার বাংলার মনীষীদের বাড়িতে আক্রমণ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নোটসের জন্য বন্ধুত্ব, ছাত্রীকে ধর্ষণে গ্রেপ্তার কলেজে 2 অধ্যাপক সহ 3। বকুলতলায় বিস্ফোরণে উড়ল বাড়ি, আহত এক মহিলা। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বুধে রায় দেবে হাইকোর্ট, আদালতে কি মান্যতা পাবে রাজ্যের যুক্তি? অবশেষে সাময়িক স্বস্তি, ইয়েমেনে পিছল কেরলের নার্স নিমিষার মৃত্যুদণ্ড। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের বিরোধিতা করে সওয়াল রাজ্যের। সেদিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন সম্ভব নয় বলে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানিয়েছে রাজ্য। বিষয়টি নিয়ে রাজ্যের আইনজীবী এদিন আদালতে জানান, বিজেপির মিছিলের পরে মিটিং করতে চাই উত্তরকন্যায়। উত্তরবঙ্গের সেক্রেটারিয়েট হলো উত্তরকন্যা, আশপাশ হাসপাতাল রয়েছে, তারপরেও 10,000 লোকের সমাবেশের আর্জি জানানো হয়েছে। 2020 সালের 7ই ডিসেম্বর একটা সমাবেশ থেকে ওখানে গুলি চালানোর কথা ঘটেছিল। উত্তরকন্যার পরিবর্তে কাওয়াখালীতে সমাবেশও রাজ্যের আপত্তি হয়েছে বলে এদিন জানানো হয় আদালতে। আগামীকাল বুধবার ফের শুনানি এই মামলার। এদিন বিরোধী দলনেতার পক্ষে আইনজীবীরা বলেন, 21শে জুলাই উত্তরকন্যায় কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়েছে, আমরা অনুমতি চেয়েছি, দেওয়া হয়নি। পুলিশ 3টে কারণ দেখিয়েছে, যেগুলি হলো অন্য দলের মিটিং আছে 500 কিলোমিটার দূরে, ট্রাফিকের সমস্যা হবে আর হাসপাতালের সমস্যা হবে। মামলাকারীর পক্ষের আইনজীবী পাল্টা বলেন, সেখানে গুলি চলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, কাওয়াখালীতে ওই মিটিং হলে আমাদের কোনো আপত্তি নেই, আগেও সেখানে প্রধানমন্ত্রীর মিটিং চলেছিল। প্রসঙ্গত 2রা জুলাই বুধবার বিজেপি যুব মোর্চার কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযানের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, 21শে জুলাই মমতা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতায় আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নড়াবো। সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করে। বাংলাদেশে একের পর এক মনীষীর স্মৃতিধন্য ঐতিহ্যবাহী বাড়ি ভাঙার ঘটনায় প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভেঙে ফেলার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর কণ্ঠে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে নিয়ে শোনা গেল একই রকম বেদনার সুর। সোমবার মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা প্রকাশ করে জানান, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে তিনি জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সাহিত্যিক ও শিশু সাহিত্যের পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী লেখেন, এই সংবাদ অত্যন্ত দুঃখজনক। রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর ছিলেন বাংলার নবজাগরণের এক স্তম্ভ, তাই আমি মনে করি ওই বাংলার বাড়ির সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও লেখেন, আমি বাংলাদেশ সরকার এবং যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাচ্ছি, ওই ঐতিহ্যশালী বাড়িটি যেন রক্ষা করা হয়। পাশাপাশি ভারত সরকারকেও আমি অনুরোধ করছি বিষয়টিতে নজর দেওয়া হোক। তারপরেও কিন্তু বাংলার মনীষীদের বাড়ির উপর আক্রমণের পরম্পরা বদল হয়নি। মনে করা হচ্ছে সেখান থেকেই উদ্বেগ আরও বেড়েছে। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি তিনি এই নিয়ে কোনো পদক্ষেপ করতে পারেন না, তাই নিয়ম মেনেই আরও একবার এই ঘটনায় কেন্দ্রের সাহায্য চেয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে উপেন্দ্র কিশোরের বাড়ি ভাঙার প্রসঙ্গে ফের একবার ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করে তার সোশ্যাল মিডিয়ায় বার্তায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই সোশ্যাল মিডিয়ায় বার্তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, রায় পরিবার মানেই বাংলার আত্মার অংশ, কারণ রায় পরিবারের সঙ্গে বাংলা সাহিত্য সংস্কৃতির এক অমোঘ যোগ রয়েছে। আর সেই জায়গা থেকে এই ঘটনা সরাসরি বাংলা সংস্কৃতির ওপর আক্রমণ হিসেবেই দেখছেন বলে মনে করা হচ্ছে। ওড়িশার বালেশ্বরের ঘটনায় তোলপাড় দেশ। যৌন হেনস্থার প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে মৃত্যু হয়েছে বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রীর। ভয়াবহ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজের 2 শিক্ষক সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাস্থল কর্ণাটকের মুরবিদুরে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ছাত্রীকে প্রলোভন এবং ধর্ষণের অভিযোগে কর্ণাটকের বেসরকারি কলেজের পদার্থবিদ্যা জীববিদ্যার লেকচারার এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মারাঠি হল্লি থানার পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ধৃতরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, নোটসের জন্য পদার্থবিদ্যার শিক্ষক নরেন্দ্রের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠতা বাড়ে। পরে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, একে অপরের ফোন নাম্বার আদান প্রদানের পর মেসেজেও কথা হতো। সম্প্রতি ছাত্রীকে বেঙ্গালুরুর মারাঠি হল্লির এক বন্ধুর বাড়িতে ডেকে পাঠায় নরেন্দ্র। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকিও দেয় অভিযুক্ত অধ্যাপক। কয়েকদিন পর কলেজের জীববিদ্যার লেকচারার সন্দীপকে পুরো ঘটনাটি জানায় নরেন্দ্র। এই সুযোগে ঘটনার ছবি এবং ভিডিও তার কাছে রয়েছে বলে হুমকি দিয়ে সে নির্যাতিতাকে ধর্ষণ করে বলে অভিযোগ। একই হুমকি দিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করে 2 অধ্যাপকের আরেক এক বন্ধু অনুপ। ঘটনা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করলে ধর্ষণের ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে এই 3 অভিযুক্ত হুঁশিয়ারি দেয় বলে জানায় নির্যাতিতা ছাত্রী। উল্লেখ্য, ওড়িশার বালেশ্বরের ফকিরমোহন কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি বহুবার জানানোর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। অবশেষে ঘটনার প্রতিবাদে 12 জুলাই শনিবার অধ্যক্ষের ঘরের বাইরের গায়ে আগুন দেন নির্যাতিতা কলেজ পড়ুয়া।
গত 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার রাতে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে মৃত্যু হয় কলেজ ছাত্রীর। তার মৃত্যুর পর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। বিজেপি শাসিত রাজ্যে সরকারি ব্যবস্থাপনার অভাবের অভিযোগ তুলেছেন বিরোধীরা। অন্যদিকে সংবেদনশীল ঘটনাটি নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে তোপ বিজেপির। থাকবে না কোনো ব্যাকবেঞ্চার্স, বিদ্যালয়গুলিতে ইউ আকারে বেঞ্চ সাজিয়ে শ্রেণীকক্ষে পাঠদান। কেরলে এই ধাঁচে পঠন পাঠন খুব ভাইরাল। ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে নো মোর ব্যাকবেঞ্চার্স। এবার এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে রাজ্যের মাদ্রাসায়। না শহরের কোনো মাদ্রাসা নয়, মালদহের বৈষ্ণবনগরের গঙ্গার ভাঙন দুর্গত এলাকায় একটি মাদ্রাসা পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে পাঠদান চালু করেছে, কার্যত নজির গড়েছে। কেরলের ধাঁচে পঠন পাঠনের এই ব্যবস্থা এ যাবৎ মালদহের কোনো মাদ্রাসায় চালু করা হয়নি। জেলার মাদ্রাসাগুলির মধ্যে প্রথম নজির গড়ল বৈষ্ণবনগরের শিমুলতলা হাই মাদ্রাসা। এমনটাই দাবি কর্তৃপক্ষের। শ্রেণীকক্ষে সেইভাবেই অর্থাৎ ইউ আকারে বেঞ্চ সাজানো হয়েছে। মালদহের বৈষ্ণবনগরের শিমুলতলা হাই মাদ্রাসা কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করে এলাকার বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে। শিমুলতলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ বলেন, সামনের বেঞ্চে বসা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে, কখনো মন কষাকষি তো কখনো হাতাহাতিও হতো। পিছনের সারিতে বসলে অনেকেই পাঠে মনোযোগ হারাতো। এই সমস্যা দূর করতে নো মোর ব্যাকবেঞ্চার্স পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছি। মালদহের জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন, প্রথাগত বেঞ্চ বিন্যাসে কাউকে না কাউকে পিছনের সারিতে বসতেই হয়, এতে তারা পাঠ বুঝতে পারে না। শিক্ষক শিক্ষিকারাও সবসময় নজরে রাখতেও পারেন না। এখন থেকে শ্রেণীকক্ষে বেঞ্চ সাজানো হবে ইংরেজি ইউ আকারে। এতে সবাই থাকবে শিক্ষকের সামনেই, কোনো পড়ুয়া অবহেলিত হবে না। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি নিয়ে মামলার রায় বুধবার ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। দুপুর 2টায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বলে মঙ্গলবার হাইকোর্টের তরফে জানা গিয়েছে। সোমবারই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছিল। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল। সোমবার ওই মামলার শুনানি শেষের পরে ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রাখার কথা জানিয়েছিল। গত সপ্তাহে এই মামলার শুনানিতে বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দাগী অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে দাগী যারা আবেদন জমা করেছেন তাও বাতিল করতে হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এ বিষয়ে গত 30 মে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়া চলবে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত 26,000 চাকরি বাতিলের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2016 সালের চাকরিহারা নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি। নতুন পরীক্ষা বিধিতে আনা হয়েছে নতুন বদল। অবশেষে সাময়িক স্বস্তি। ইয়েমেনে পিছল কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র এমনটাই জানানো হয়েছে। 16 জুলাই তার ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। গত সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদেরও কূটনৈতিক পন্থা অবলম্বনের একটা সীমা রয়েছে, তার বাইরে সরকার যেতে পারবে না। জানা যায় কেন্দ্র সম্ভাব্য সমস্ত রকম দিক খতিয়ে দেখছে। পাশাপাশি ভারতীয় আধিকারিকরা নিয়মিত ইয়েমেনের রাজধানী সানা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি নিমিষের আত্মীয়দের সঙ্গে মধ্যস্থকারী দলও যাতে নিয়মিত আলোচনা চালাতে পারে সেই ব্যাপারে সব রকম সাহায্য করেছে মোদী সরকার। অবশেষে সূত্রের দাবি সফল হয়েছে আলোচনা। বুধবার ফাঁসি হচ্ছে না ভারতীয় নার্সের। বলে রাখা ভালো, সোমবারই জানা গিয়েছিল নিমিশা প্রিয়াকে বাঁচাতে এগিয়ে এসেছেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবু বকর মুসালিয়ার। ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। উল্লেখ্য, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া 2008 সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। 2014 সালে তার স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে 2017 সাল থেকে ইয়েমেনের জেলে বন্দী রয়েছে তিনি। 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তার প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছেন নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মোহাম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশ মন্ত্রক।